কি করে একটা রাজনৈতিক দুর্গ, যেটা কয়েক দশক ধরে অটুট ছিল, হঠাৎ করে ভেঙে পড়তে পারে? এই প্রশ্নটা নিয়ে আমরা আজ কথা বলব, ত্রিপুরার বক্সানগরকে নিয়ে। দেখুন, এটা কিন্তু শুধু কোনো একটা দলের হার জিতের গল্প নয়। এটা আসলে গভর্নেন্স বা শাসন ব্যবস্থার জন্য একটা ডেটা ইঞ্জিনিয়ারিংয়ের কেস স্টাডি। আর এর ভেতরে যে শিক্ষাটা লুকিয়ে আছে, সেটা শুধু ত্রিপুরার জন্য নয়, গোটা ভারতের জন্যই খুব গুরুত্বপূর্ণ। তো বক্সানগর ত্রিপুরার সিপাহীজলা জেলার একটা গ্রামীণ বিধানসভা কেন্দ্র। এখানকার প্রায় ৬৬% মানুষই সংখ্যালঘু সম্প্রদায়ের। আর বহু বছর ধরে, মানে কয়েক দশক ধরে, এই জায়গাটা ছিল ভারতের কমিউনিস্ট পার্টি বা সিপিআইএম-এর একটা অজেয় দুর্গ। কিন্তু কিছুদিন আগে একটা উপনির্বাচনে সেই দুর্গের ভিতটা এমনভাবে কেঁপে গেল, যা ত্রিপুরার রাজনীতিতে এক নতুন আলোচনার জন্ম দিয়েছে। তো আমরা কি কি বিষয় নিয়ে কথা বলবো, চলুন এক ঝলকে দেখে নেওয়া যাক। প্রথমে আমরা দেখব এই দুর্গটা কিভাবে ভেঙে পড়ল। তারপর আমরা কিছু সংখ্যার দিকে তাকাবো, যা দিয়ে পুরো গল্পটা পরিষ্কার হবে। এরপর আমরা পরাজয়ের কারণগুলো ব্যবচ্ছেদ করে দেখব। আমরা বুঝার চেষ্টা করব ভোটারদের সাথে যে একটা অলিখিত চুক্তি থাকে, সেখানে ঠিক কোথায় ফাটল ধরেছিল। আর সব শেষে এই আস্থাটা আবার কিভাবে ফিরিয়ে আনা যায়, তার একটা ব্লুপ্রিন্ট নিয়েও আলোচনা করব। একটা জায়গার রাজনীতি বুঝতে হলে সবার আগে সেখানকার মাটির স্পন্দনটা বুঝতে হয়। মানে সেখানকার সাধারণ মানুষের দৈনন্দিন জীবনটা কেমন, তাদের লড়াইটা কিসের, তারা কি চায়, এইগুলো জানতে হয়। কারণ যখন একটা গ্রামের মানুষ দিনের পর দিন ঠিকমতো পানীয় জল পায় না, তখন সেই কষ্টটাই কিন্তু রাজনীতির গতিপথ ঠিক করে দেয়। বাইরে থেকে দেখে মনে হচ্ছিল বক্সানগরে সব ঠিক আছে, একটা রাজনৈতিক স্থিতিশীলতা রয়েছে, বছরের পর বছর ধরে ভোটাররা একটা নির্দিষ্ট দলকেই সমর্থন করে আসছে। কিন্তু পর্দার আড়ালে সাধারণ মানুষের জীবনে একটা সংকট কিন্তু বাড়ছিল। বিদ্যুৎ, পরিষ্কার জল, ভালো রাস্তা, এইসব খুব সাধারণ মৌলিক সুবিধার জন্য তাদের রোজকার লড়াইটা বাড়ছিল। আর এই লড়াইটাই রাজনৈতিক ব্যবস্থার উপর থেকে তাদের বিশ্বাসটা একটু একটু করে সরিয়ে দিচ্ছিল। আচ্ছা, এই যে এত বড় পরিবর্তনের কথা বলছি, এর পেছনে সংখ্যাগুলো কি বলছে? চলুন এবার কিছু নক্ষা তথ্যের দিকে তাকানো যাক। ২০২৩ সালে মাঠ থেকে উঠে আসা ৩টে সংকেত এই পুরো গল্পটাকে আমাদের সামনে একদম পরিষ্কার করে দেবে। সবচেয়ে অবাক করার মতো তথ্যটা হলো এটা ৮৯%। ভাবা যায়, ২০২৩ সালের সেপ্টেম্বরের উপনির্বাচনে ভারতীয় জনতা পার্টি বা বিজেপি একা ৮৯% ভোট পেয়েছে। এটা শুধু একটা জয় ছিল না, এটা ছিল একটা রাজনৈতিক ভূমিকম্প। এই স্লাইডটা দেখুন, মাত্র ৭ মাসের ব্যবধান। ফেব্রুয়ারিতে যে সিপিআইএম ৫০%-এর বেশি ভোট পেয়ে জিতেছিল, সেপ্টেম্বরে তাদের ভোট প্রায় উধাও। আর বিজেপির ভোট শেয়ার, যেটা ছিল ৩৭.৮%, সেটা এক লাফে বেড়ে দাঁড়াল ৯০%। এই সংখ্যাগুলো কিন্তু একটা বিরাট পট পরিবর্তনের দিকেই ইঙ্গিত করছে। যদি আমরা একটু পেছনে ফিরে তাকাই, তাহলে দেখব যে সিপিআইএমের ভোট বহু বছর ধরেই স্থিতিশীল ছিল। কিন্তু একটা জিনিস খেয়াল করার মতো, ২০১৩ সালে যেখানে ৯৬%-এর বেশি মানুষ ভোট দিয়েছিল, ২০২৩-এ সেটা কমে ৮৯%-এ এসে দাঁড়িয়েছে। এই যে ভোটার উপস্থিতি ধীরে ধীরে কমছে, এটা কি ভোটারদের মধ্যে বাড়তে থাকা হতাশারই একটা নীরব সংকেত ছিল? তাহলে প্রশ্নটা হলো, কি ঘটেছে থেকে কেন ঘটেছে, কেন এমনটা হলো? দেখুন, এত বড় একটা নাটকীয় ফলাফল কিন্তু কখনোই শুধু একটা কারণে হয় না। এর পেছনে ছিল বেশ কিছু সিস্টেমিক ব্যর্থতা, যা একসাথে কাজ করেছে। ২০২৩ সালের ফেব্রুয়ারিতে যিনি জিতেছিলেন, সেই সিপিআইএম বিধায়ক শামসুল হকের হঠাৎ মৃত্যু একটা বড় ধাক্কা ছিল। এর ফলে একটা বিরাট নেতৃত্বের শূন্যতা তৈরি হয়। আর এই শূন্যতাটা শুধু সহানুভূতির ভোটে পূরণ করা সম্ভব ছিল না। এটা দলের সাংগঠনিক স্তরে একটা স্থিবিরতা নিয়ে আসে, আর ভোটারদের মনেও আস্থার সংকট তৈরি করে। একটা খুব জরুরি কথা হলো, যখন সাধারণ মানুষকে বিদ্যুৎ বা জলের মতো মৌলিক অধিকারের জন্য রাস্তায় নামতে হয়, তার মানে বুঝতে হবে যে শাসন ব্যবস্থা তাদের কথা শুনছে না। আর নাগরিকদের এই সাধারণ অভিযোগগুলো সুরাহা না করাটা আসলে ব্যক্তির মর্যাদা রক্ষা করতে ব্যর্থ হওয়া, যা আমাদের সংবিধানের একটা মূল ভিত্তি। দুটো দলের প্রচারের ধরনের মধ্যেও একটা বড় তফাৎ ছিল। একদিকে মনে হচ্ছিল যে বহু দশক ধরে ক্ষমতায় থাকার ফলে ক্ষমতাসীন দলের মধ্যে একটা গাছাড়া ভাব এসে গেছে। অন্যদিকে বিপক্ষ দল খুব সুশৃঙ্খলভাবে একটা আধুনিক প্রচার চালিয়েছে।
তারা স্থানীয় সমস্যাগুলোর ওপর জোর দিয়েছে, ডিজিটাল মাধ্যমকে খুব ভালোভাবে ব্যবহার করেছে আর ঘরে ঘরে পৌঁছানোর জন্য প্রচুর পরিশ্রম করেছে। চলুন এবার আবার মাটির কাছাকাছি ফেরা যাক। ঠিক কোন কোন বিষয়গুলো সাধারণ মানুষ আর ক্ষমতাসীন দলের মধ্যেকার বন্ধনটাকে ভেঙে দিয়েছিল? চলুন এবার ভোটারদের কণ্ঠস্বরটা শোনার চেষ্টা করি। এলাকার একজন নাম প্রকাশে অনিচ্ছুক বাসিন্দা একটা কথা বলেছিলেন, যা হয়তো পুরো পরিস্থিতিটা পরিষ্কার করে দেবে। তিনি বলেছিলেন, বক্সানগরে উন্নয়ন মানেই যেন দুর্নীতি। এই একটা কথাই বুঝিয়ে দেয় যে স্থানীয় প্রশাসন আর পরিকাঠামো প্রকল্পগুলোর উপর মানুষের বিশ্বাস কতটা তলানিতে গিয়ে ঠেকেছিল। এনসি নগরের ঘটনাটা দেখুন। একটা ট্রান্সফর্মার খারাপ হল, তার জেরে প্রায় 12 দিন ধরে বিদ্যুৎ নেই। বিদ্যুৎ না থাকায় জলের পাম্প বন্ধ, ফলে তীব্র পানীয় জলের সংকট। যখন কর্তৃপক্ষের কাছ থেকে কোনো সাড়া পাওয়া গেল না, তখন মানুষ রাস্তায় নামতে বাধ্য হল। এটা পরিষ্কার দেখায় যে কিভাবে একটা ছোট প্রশাসনিক ব্যর্থতা একটা বড় জনরোষের কারণ হয়ে দাঁড়াতে পারে। এই স্লাইডে যে মূল অভিযোগগুলো দেখা যাচ্ছে, যেমন ভুল ডিজিটাল মিটারের জন্য লক্ষ লক্ষ টাকার বিল, কদিন পরে উঠে যাওয়া রাস্তার পিচ, দিনের পর দিন বিদ্যুৎ না থাকা বা পানীয় জলের অভাব, এগুলো কিন্তু শুধু নালিশের একটা তালিকা নয়। এগুলো হলো সেই সামাজিক চুক্তিতে পড়া ফাটল যা একজন ভোটার ভোট দেওয়ার সময় তার মাথায় রাখে। তো সমস্যাগুলো তো বোঝা গেল, এখন প্রশ্ন হলো সমাধানটা কি? ভোটারদের সাথে এই যে একটা ভাঙা সম্পর্ক, এটাকে মেরামত করার জন্য কি কি নকশা পদক্ষেপ নেওয়া যেতে পারে? এই যে ভাঙা প্রতিশ্রুতির একটা পরিবেশ তৈরি হয়েছে, এর মধ্যে থেকে একেবারে তৃণমূল স্তর থেকে রাজনৈতিক আস্থা আবার কিভাবে গড়ে তোলা সম্ভব, এই প্রশ্নটাই আমাদের আগামী ব্লুপ্রিন্টের প্রেক্ষাপট তৈরি করে দিচ্ছে। এই আস্থা ফিরিয়ে আনার জন্য একটা 5 দফা কৌশলের কথা বলা যেতে পারে। প্রথমত, মানুষের যে মূল অভিযোগগুলো আছে সেগুলোর দৃশ্যমান সমাধান করতে হবে, মানে কাজটা যে হচ্ছে সেটা মানুষকে দেখাতে হবে। দ্বিতীয়ত, মানুষের সাথে কথা বলতে হবে, তাদের সমস্যা শুনতে হবে। তৃতীয়ত, বিশ্বাসযোগ্য নতুন নেতৃত্বকে সামনে নিয়ে আসতে হবে। চতুর্থত, কৌশলগত জোট তৈরি করতে হবে। আর পঞ্চমত, ডিজিটাল আর ডেটা ভিত্তিক প্রচারকে আরও জোরদার করতে হবে। আজকের দিনে ডিজিটাল প্রচার খুব জরুরি, কিন্তু এর সাথে একটা বড় দায়িত্ব আসে, সেটা হলো নাগরিক ডেটার প্রতি সম্মান। ভারতের আইনি কাঠামো অনুযায়ী ব্যক্তিগত গোপনীয়তা এবং সম্মতির নীতিগুলো মেনে চলাটা অপরিহার্য। মানুষের ডেটা দায়িত্বের সাথে ব্যবহার করাটা আসলে আস্থা তৈরিরই একটা গুরুত্বপূর্ণ অংশ। এবার আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি। দেখুন, বক্সানগরের এই ঘটনাটা হয়তো একটা নির্দিষ্ট জায়গার, কিন্তু এর থেকে যে শিক্ষাটা পাওয়া যায় সেটা কিন্তু সার্বজনীন। এটা রাজনীতি, আস্থা এবং নেতৃত্ব নিয়ে আমাদের অনেক কিছু শেখায়। রাজনীতিতে আস্থাই হলো একমাত্র মুদ্রা, আর এটা একদিনে তৈরি হয় না। সৎ এবং দক্ষ শাসনের মাধ্যমে, ছোট ছোট কিন্তু ধারাবাহিক কাজের মাধ্যমে প্রতিদিন এটাকে অর্জন করতে হয়। অবহেলা করলে এই আস্থা কিন্তু ধীরে ধীরে ক্ষয় হয়ে যায়। ভবিষ্যৎ তাদের হাতে থাকবে না যারা শুধু নির্বাচন জেতার খেলায় পারদর্শী। ভবিষ্যৎ আসলে তাদেরই হবে যারা শাসন করতে পারদর্শী। বক্সানগরের গল্পটা একদিকে যেমন একটা শান্ত সতর্কবার্তা, তেমনি অন্যদিকে এক নতুন ধরনের জনকেন্দ্রিক রাজনীতির পথও দেখিয়ে দেয়। আপনি যদি একজন জনকেন্দ্রিক নেতা হয়ে আপনার নির্বাচনী এলাকাকে উন্নত করতে চান, তাহলে blueprintstrategies.ai এর mgr@blueprintstrategies.ai তে যোগাযোগ করুন, অথবা 08042041602 নম্বরে ফোন করুন। রাজনীতির ঊর্ধ্বে উদ্দেশ্য।